গুম সংক্রান্ত জাতিসংঘ সনদে সই বাংলাদেশের। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা ও সুবিধা বাতিলের সিদ্ধান্ত ক্যাবিনেটে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক শেষে মির্জা ফখরুল। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি। ফেনীতে 17 জন সহ বিভিন্ন জেলায় মৃত্যু বেড়ে 46 জনে। ত্রাণের অপেক্ষায় হাজারো মানুষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। দেশের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এতে সই করেন। এদিকে কালো টাকা সাদা করার সুবিধা বন্ধে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিগত সরকারের করা বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা ও সুবিধা দিয়ে করা আইন বাতিলেরও সিদ্ধান্ত হয়েছে। পরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, গুরুতর অভিযোগ ছাড়া প্রশাসনের কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। জানান, হজের খরচ কমানোর বিষয়েও আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। রকনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় উপদেষ্টা মণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। সভায় গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্য দিয়ে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে গুমের ঘটনা যেন না ঘটে তার একটি শক্ত ভিত রচিত হলে বলে মনে করছে সরকার। পরে রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সমূহ নিয়ে ব্রিফিং করেন পরিবেশ, জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কোন পদ্ধতির মাধ্যমে কোন নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। এইটা একটা খুবই বড় স্বস্তির ব্যাপার মানবাধিকার কর্মীদের জন্য, কারণ জাতিসংঘ থেকে বারবারই বাংলাদেশের এই গুমের প্রেক্ষিতে বলা হচ্ছিল যে তোমরা এই কনভেনশনটা কেন এখনো অনুস্বাক্ষর করছো না। সেই প্রেক্ষিতে আমরা মনে করি যে আমরা একটা খুব শক্ত ভিত্তি, যেটা আমরা সবসময় অস্বীকার করে এসেছিলাম এ যাবৎকাল, যদিও গুম বাংলাদেশে অহরহই ঘটছিল, সেই ভিত্তিটা আমরা স্থাপন করতে পারলাম। সভায় কালো টাকা সাদা করার সুবিধা বন্ধ, বঙ্গবন্ধুর পরিবারকে বিশেষ নিরাপত্তা ও সুবিধা দেওয়ার আইনেও সংশোধন করা হয়। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। আরেকটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। হজের যে খরচ সেটা যৌক্তিকভাবে যাতে কমানো যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখব। তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলোও গ্রহণ করব। এছাড়া প্রশাসনের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সহ সার্ক ফুটবলে শিরোপাজয়ী অনূর্ধ্ব 20 ফুটবল দলকে সংবর্ধনার সিদ্ধান্তও হয় উপদেষ্টা পরিষদের সভায়। আগের সময়ে যারা কোনো ভালো পোস্টে ছিল তাদের কাউকেই নেব না এমন নীতিগত সিদ্ধান্ত চলেছে, তাহলে আমি কাজ আগাবো কেমন করে, সেটা তো একটা বড় প্রশ্ন। কারোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে সেটা জানাবেন। এই রিজিম, সেই রিজিম, আগের রিজিম, পরের রিজিম বললে আর আমাদের সাথে অন্যদের তফাৎটা কি রইল। রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করবে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধি দল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ সিনিয়র নেতারা। সোয়া ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা যথেষ্ট আশাবাদী। দ্রুততম সময়ের মধ্যে দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারবে সরকার। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলমান থাকবে। এর মধ্যে দিয়ে রূপরেখা বেরিয়ে আসবে বলে আশা করছেন তারা। রয়েছেন তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন
এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা কোনো তারিখ বলিনি, ওর প্রয়োজন নেই, ওনারই তো তারিখ বলবেন, আমরা তো তারিখ বলবো না। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস খালাস পেয়েছেন। অপর একটি মামলায়ও মির্জা আব্বাসকে খালাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে অব্যাহতি দিয়েছে আদালত। দুপুরে আদালতে হাজির হন মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত 6 এর বিচারক মোহাম্মদ মাসুদ পারভেজের আদালত দুজনকেই খালাস দেন। সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালের 16 আগস্ট দুদকের উপপরিচালক মোহাম্মদ শফিউল আলম রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। অন্য মামলায় খালাস পেয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মির্জা আব্বাস। বলেন, আওয়ামী লীগ সরকার তার মতো অনেক নেতাকর্মীর জীবন মামলা দিয়ে শেষ করে দিয়েছে। এই 17 বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে, একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমি যখন আল্লাহর কাছে দোয়া করি, নামাজ পড়ি, আমি পরম দয়ালু করলাম আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, কামনা করি, আল্লাহ আমার যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার এই বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও। এটার হলো না। একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে। হ্যাঁ, অনেকে বলতে পারেন ক্ষমা মহত্বের লক্ষণ। আমি ভাই মহৎ ব্যক্তি না, আমার জীবনের বিনিময়ে কাউকে আমি ক্ষমা করতে পারছি না। এই বিচার আল্লাহর কাছে আমি চাই। ছাত্র জনতার আন্দোলনে জাতি ধর্ম বর্ণের কোনো ব্যবধান ছিল না। জাতি শহীদ পরিবারগুলোর কাছে ঋণী বলেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের শহীদ পরিবারের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আন্দোলনে নিহত পরিবারগুলোকে প্রতি মাসে আর্থিক সহযোগিতা সহ সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করা হবে বলেও জানান। শহীদ পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা করতে প্রধান উপদেষ্টার প্রতিও আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন জামাত ইসলামীর কেন্দ্রীয় সদস্য সাইফুল আলম খান মিলন সহ অন্যান্যরা। যার যেখানে যে অবদান জাতির জন্য, এটা শ্রদ্ধার সাথে স্বীকার করতে। আমরা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের সাথে বসেছিলাম, আমরা বলেছি যে পরিবারগুলোর আর্থিক সহায়তার প্রয়োজন, অর্থবহ সহযোগিতা দেওয়ার পদক্ষেপ আপনারা গ্রহণ করুন এবং রাষ্ট্রের সকল খাতের মধ্যে এটাকে এখন আপনারা সর্বাধিক অগ্রাধিকার দিন। আহতদের চিকিৎসা সর্বোচ্চটা যেটা সম্ভব চেষ্টা করুন, আমরা আপনাদের পাশে আছি। সম্মানিত ভাইরা, তারা কথা দিয়েছেন, তারা করবেন। আমরা দোয়া করি সেটা যেন হয়। টানা বৃষ্টি ও উজানের ঢলে নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নোয়াখালীতে আশ্রয়ের কেন্দ্রে ঠাঁই নেই, পানিবন্দী 21 লাখ মানুষ। ত্রাণের জন্য হাহাকার করছে দুর্গম এলাকার বন্যার্তরা। লক্ষ্মীপুরে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব ও পানিবাহিত রোগ। এদিকে ফেনীতে প্রাণহানি বেড়ে 17 জনে দাঁড়িয়েছে। এ নিয়ে বন্যায় এ পর্যন্ত বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 46 জনে। নোয়াখালীতে এখনও 8 উপজেলার 87টি ইউনিয়নের 21,25,500 মানুষ পানিবন্দী। রাতের বৃষ্টি ও উজানের পানিতে জেলা শহর মাইজদি, সোনাইমুড়ি সহ সদর উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 1303টি আশ্রয় কেন্দ্রে 2,64,743 জন মানুষ আশ্রয় নিয়েছে। এখন নতুন করে অনেক মানুষ আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছেন। জেলার দুর্গম অনেক এলাকায় ঠিকমতো ত্রাণ পৌঁছাচ্ছে না। এ পর্যন্ত জেলায় বন্যায় 8 জনের মৃত্যু হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় লক্ষ্মীপুরে বৃষ্টি না হলেও উজানের জোয়ারে বৃহস্পতিবার বন্যার পানি 2 থেকে 3 ইঞ্চি বেড়েছে। প্রতিদিন জেলার 5টি উপজেলার পানি বাড়ছে। চরম ভোগান্তিতে বন্যা দুর্গতরা। পানিবন্দী অন্তত 8.5 লাখ মানুষ। জেলার সদর উপজেলা, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতি উপজেলায় প্রায় 90% গ্রামীণ রাস্তা, ঘরবাড়ি পানির নিচে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব ও পানিবাহিত রোগ। দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য প্রয়োজনীয় নৌকা ও ট্রলার না থাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত নগদ 10 লাখ টাকা, 500 মেট্রিক টন চাল, প্যাকেটজাত শুকনো খাবার ও রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে। 5 উপজেলায় 64টি মেডিকেল টিম ও একটি বিশেষ টিম জরুরি স্বাস্থ্য সেবায় নিয়োজিত।
বৃষ্টিপাত না হওয়ায় এবং উজানের পানি কম থাকায় কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। গোমতী নদীর বুড়বুড়িয়া বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি বের হওয়া অনেকটা কমে এসেছে, ফলে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার পানিও কমছে। এছাড়া প্লাবিত কুমিল্লার দক্ষিণাঞ্চল লাকসাম মনোহরগঞ্জ ১৪গ্রাম উপজেলায় বন্যার পানি নেমে যাচ্ছে। জেলা প্রশাসন জানায় জেলার ১০,৭৮,০০০ মানুষ পানিবন্দী। ৭২৪টি আশ্রয় কেন্দ্রে ৭৮,০০০-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। ২২৫টি মেডিকেল টিম তাদের চিকিৎসা দিচ্ছে। এদিকে পর্যাপ্ত ত্রাণ দুর্গতদের মাঝে পৌঁছে দিচ্ছে বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো। ফেনীর বন্যা দুর্গত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে র্যাব। ফুলগাজী উপজেলার দরবারপুর ও মুন্সিরহাট এবং দাগনভূঞা উপজেলার রামনগর ও পূর্ব চন্দ্রপুর এলাকার বন্যার্তদের মাঝে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবার এর উদ্যোগে প্রায় ১০,০০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। নোয়াখালীতে দুপুরে পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় ও দত্তেরহাট এলাকায় এতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এছাড়া চট্টগ্রাম সড়ক খাদ্য পরিবহন ঠিকাদারদের উদ্যোগে চাল, ডাল, আলু, সোয়াবিন তেল সহ মোমবাতি ও গ্যাস লাইটার সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয় কোম্পানিগঞ্জে। সাভার ও আশুলিয়ায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহ অন্যরা। অসহায় ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা দিয়েছে রাঙ্গামাটি সেনা রেজিয়ন। সকালে প্রান্তিক হল মাঠে এতে উপস্থিত ছিলেন মেজর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। ছাত্র আন্দোলনে নিহত সাগর সহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে ময়মনসিংহে। নগরীর আকুয়া চৌরাঙ্গি মোড়ে এতে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দ। বাগেরহাটের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। রামপাল উপজেলায় এতে আরও উপস্থিত ছিলেন দলটির অন্যান্য নেতারা। সিলেটের কানাইঘাটে মিছিল ও শান্তি সমাবেশ করেছে বিএনপি। দুপুরে উপজেলার বাইপাস পয়েন্টে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে কানাইঘাট বাজারে গিয়ে শেষ হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ মামুন। পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার অপসারণের দাবিতে বিক্ষোভ এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুমকি দেয় সংগঠনটি। রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপপরিচালক শফিকুল ইসলামের অনিয়ম দুর্নীতি প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক কর্মচারী ফেডারেশন। সকালে স্থানীয় প্রেস ক্লাবে এ কর্মসূচি পালন করা হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিকে ইউজিসি থেকে অপসারণের দাবিতে মিছিল করেছে শিক্ষার্থীরা। সকালে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সমাবেত হয়। অনিয়ম দুর্নীতির অভিযোগে মাদ্রাসার সুপার ও সহকারী শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে নীলফামারীতে। সকালে শহরের পশ্চিম চাপড়ায় এতে অংশ নেন শিক্ষার্থী সহ অভিভাবকরা। নাটোরের বড়াইগ্রামে বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। সকালে এতে উপস্থিত ছিলেন সংগঠনের নেতারা। মানিকগঞ্জে গণ অভ্যুত্থানে নিহত রফিক ও সাতসহ 2 শহীদ পরিবারের খোঁজ খবর নিয়েছে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। দুপুরে সাটুরিয়ায় এই সময় উপস্থিত ছিলেন জামায়াত ঢাকা উত্তরের কর্মপরিষদের সদস্য মাওলানা দেলার হোসেন সহ অন্যান্যরা। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল হয়েছে কিশোরগঞ্জে। করিমগঞ্জে এই কর্মসূচি পালন করে পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। বগুড়ায় ধুনুটে পুলিশ কনস্টেবল মোস্তফা কামাল ও তার স্ত্রী ইপি সদস্য উম্মে হাবিবার বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে এর বিরুদ্ধে মানববন্ধন করেছে গ্রামবাসী। এতে বক্তারা অভিযোগ করেন কালেরপাড়া ইউনিয়নের 50-এর বেশি পরিবারকে মামলা দিয়ে হয়রানি করেছে এ দম্পতি। আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভা হয়েছে জয়পুরহাটে। জেলা প্রশাসকের সেমিনার কক্ষে এতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর। ফেনীর ফুলগাজী ছাগলনায়ায় বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে
কোয়ালিটি লাইফ ফাউন্ডেশন। প্রান্তিক এলাকার আশ্রয়স্থল ও সহায় সম্বল হারানো 250 পরিবারের মাঝে এই সহায়তা করা হয়। বিএনপি নেতা আব্দুল হাকিম সর্দার হত্যা মামলার প্রধান আসামি আলাউদ্দিন লাকিকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে সাতক্ষীরায়। এতে বক্তব্য রাখেন জেলা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন রহমান, জেলা ছাত্র দলের সহ সভাপতি রাকিবুল ইসলাম সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গুম সংক্রান্ত জাতিসংঘ সনদে সই বাংলাদেশের, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা ও সুবিধা বাতিলের সিদ্ধান্ত ক্যাবিনেটে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক শেষে মির্জা ফখরুল। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি, ফেনীতে 17 জন সহ বিভিন্ন জেলায় মৃত্যু বেড়ে 46 জনে, প্রাণের অপেক্ষায় হাজারো মানুষ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।